গল্পের নাম বৃষ্টিস্নাত বাগানবিলাস। লেখিকা ফাতেহা নূর। পর্ব ১০। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের করিডোরটা এই তপ্ত বিকেলেও এক থমথমে হিমশীতল নীরবতায় ডুবে আছে। বাইরে তখনও মে মাসের কড়া রোদ, কিন্তু হাসপাতালের ভেতরের দেওয়ালে দেওয়ালে শুধু এক তীব্র উৎকণ্ঠার হাহাকার। মেহরাজ যখন হন্তদন্ত হয়ে করিডোর চিরে ওনার সেই দীর্ঘ অবয়ব নিয়ে ভেতরে ঢুকল, তখন ঘড়ির কাঁটায় বিকেল ৪টা হবে। মেহরাজের কুচকুচে কালো শার্টের উপরের দুটো বোতাম খোলা, হাতা দুটো কনুই পর্যন্ত এলোমেলোভাবে গোটানো। এক সপ্তাহের বিনিদ্র রজনীর ক্লান্তির উপর এই আকস্মিক বজ্রপাত ওর চোখ দুটোকে পশুর মতো রক্তলাল করে তুলেছে। ওর কপাল বেয়ে ঘাম ঝরছে, আর বুকের ভেতরটা এক অবাধ্য ঝড়ের মতো ওঠানামা করছে। করিডোরের এক কোণে সিকিউরিটি টিমের ৪-৫ জন ছেলে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। মেহরাজকে আসতে দেখেই ওরা ভয়ে আড়ষ্ট হয়ে গেল। ঠিক একটু দূরে একটা স্টিলের চেয়ারে বসে দুহাতে মুখ থেকে ফুপিয়ে কাঁদছিল আবরাজ। শার্টের হাতায় কালো পোড়া দাগ আর ছাই লেগে আছে। তার শৈশী ব্রেঞ্জে গম্ভীরভাবে বসে আছে ইসরায়েল সাহেব। মেহরাজ ধীর অথচ ভারী পায়ে আবরাজের সামনে গিয়ে দাঁড়াল। ওর ছায়াটা আবরাজের উপর পড়তেই আবরাজ চমকে মাথা তুলল। মেহরাজকে দেখামাত্রই ও চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ওনার শার্টের কলারটা খামচে ধরল। খুশি হয়েছ তো ভাইয়া? শান্তি পেয়েছ এখন? আবরাজ চিৎকার করে উঠল, ওর চোখ দিয়ে অনবরত জল গড়াচ্ছে। তোমার ওই নোংরা শত্রুতা, ওই জেদ আর অহংকারের জন্য আজ চিনিমিনি ভাবি ওখানে মৃত্যুর সাথে লড়ছে। ও যদি জাইন ভিলা থেকে না যেত, ওনার গায়ে এই আঁচড়টা লাগত না। কেন যেতে দিলে ওনাকে? মেহরাজ কোনো প্রতিবাদের ভাষা খুঁজে পেল না। ওর মতো একরোখা পাথুরে মানুষটা আজ আবরাজের এই আকুলতা আর অপবাদের সামনে একদম নিস্পৃহ, অপরাধীর মতো দাঁড়িয়ে রইল। ওর হাত দুটো পকেটেই রয়ে গেল। ও শুধু ইমার্জেন্সি ওটির অপারেশন ডেটো দরজার উপর জ্বলতে থাকা লাল লাইটটার দিকে চাইল। ওই লাল আলোটা যেন মেহরাজের কলিজাটা পুড়িয়ে খাক করে দিচ্ছে। ঠিক তখনই ওটির ভারী দরজাটা ঠেলে একজন মাঝবয়সী ডাক্তার বাইরে বেরিয়ে এলেন। ওনার কপালে তখনও চিন্তার ভাঁজ। মেহরাজ এক ঝটকায় আবরাজকে সরিয়ে ডাক্তারের সামনে গিয়ে দাঁড়াল। ওর কণ্ঠস্বর এবার আর গম্ভীর রইল না, এক অদ্ভুত আকুলতায় কেঁপে উঠল, ডাক্তার ইমতাহা। আমার ওয়াইফ কেমন আছে? ডাক্তার সাহেব ওনার চশমাটা ঠিক করতে করতে একটা দীর্ঘশ্বাস ফেললেন। মেহরাজের ওই রক্তলাল হিংস্র চোখ দুটোর দিকে তাকিয়ে উনি কিছুটা থতমত খেয়ে বললেন, আপনারা ভাগ্য ভালো বলতে পারেন। ব্লাস্টটা যখন হয়েছে, পেশেন্ট তখন গাড়ি থেকে নেমে কিছুটা দূরত্বে ছিলেন। তবে স্প্লিন্টার আর ব্লাস্টের ইম্প্যাক্টটা এতটাই তীব্র ছিল যে উনি ছিটকে শক্ত রাস্তার উপর পড়েছেন। ওনার মাথায় ইন্টারনাল ইনজুরি হয়েছে, আর ডান হাতটা বেশ ভালো রকম বার্ন হয়েছে। আমরা ওনার ব্লিডিং কন্ট্রোল করেছি। তবে কি ডাক্তার? মেহরাজ ডাক্তারের অ্যাপ্রনটা খপ করে চেপে ধরল। ওর ভেতরের বাঘটা যেন আবার গর্জে উঠল, পরিষ্কার করে বলুন। ডাক্তার মেহরাজের হাতটা আলতো করে ছাড়িয়ে নিয়ে বললেন, আগামী ২৪ ঘণ্টা ওনাকে আমাদের অবজারভেশনে রাখতে হবে। শক আর হেডের ট্রমার কারণে উনি এখনও জ্ঞান হারানো অবস্থায় আছেন। এই ২৪ ঘণ্টার মধ্যে ওনার রেসপন্স কেমন হয়, তার উপর ওনার পরবর্তী কন্ডিশন নির্ভর করছে। আপনারা একটু ধৈর্য ধরুন। ডাক্তার সাহেব চলে যেতেই মেহরাজ ওটির দরজার কাছের ওপারে তাকাল। ভেতরে সাদা চাদরে ঢাকা এক নিথর অবয়ব শুয়ে আছে। ওনার সেই চঞ্চল জেদি বাগানবিলাস আজ কত শান্ত। মেহরাজের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এতক্ষণ ধরে যে পুরুষালী অহংকার আর জেদের পাহাড় ও নিজের ভেতরে পুষে রেখেছিল, ওটির দরজার ওই ছোট্ট কাচটার ওপারে ইমতাহার নিথর দেহটা দেখার পর সেই পাহাড় যেন এক নিমেষে ধুলোয় মিশে গেল। ওর পা দুটো আর শরীরটার ভর নিতে পারছিল না। ঠিক তখনই মেহরাজের পিঠে একটা শক্ত, ভারী হাতের স্পর্শ পড়ল। মেহরাজ চমকে পেছনে তাকাতেই দেখল ইমতাহার বাবা, ইসরায়েল সাহেব ওনার পাশে এসে দাঁড়িয়েছেন। এতক্ষণ বেঞ্চে পাথরের মতো গম্ভীর হয়ে বসে থাকা মানুষটার চোখে এখন জল, কিন্তু মুখাবয়বে এক অদ্ভুত রকমের কাঠিন্য। ইসরায়েল সাহেব মেহরাজের কুচকুচে কালো শার্টের কলারটা আলতো করে ছেড়ে দেওয়া আবরাজের দিকে একবার তাকালেন। তারপর মেহরাজের মুখোমুখি দাঁড়িয়ে অত্যন্ত নিচু অথচ ধারাল গলায় বললেন, মেহরাজ জাইন, আমি আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়েছিলাম এই ভেবে যে জাইন পরিবারের ক্ষমতা আর তোমার শান্ত স্বভাব অন্তত ওকে দুনিয়ার সব বিপদ থেকে আগলে রাখবে। কিন্তু আজ কি দেখলাম? তোমার ওই নোংরা শত্রুতা আর ইগোর বলি হতে হলো আমার নিষ্পাপ মেয়েটাকে। মেহরাজ মাথা নিচু করে রইল।
ওর মতো দাপুটে মানুষ, যে কি না কাউকে পরোয়া করে কথা বলে না, সে আজ শ্বশুর মশাইয়ের একটি কথারও উত্তর দিতে পারল না। ওর চোখ দুটো তখনও ওটির ভেতরের ওই সাদা চাদরটার উপর আটকে আছে। ইসরায়েল সাহেব একটা তপ্ত নিঃশ্বাস ফেলে বললেন, ইমতাহা যদি এই ২৪ ঘণ্টার মধ্যে ফিরে না আসে মেহরাজ, তবে মনে রেখো, জাইন ভিলার সাথে ইসলাম পরিবারের আর কোনোদিন কোনো সম্পর্ক থাকবে না। আর ৫ মাসের যে ডিভোর্স পেপারে ও সই করে এসেছে, ওটা আমি নিজেই পার্মানেন্ট করার ব্যবস্থা করব। এবার আমার চোখের সামনে থেকে দূর হও। মেহরাজ এবার একটু সাহস জুগিয়ে নরম কণ্ঠে বলল, থাকি না বাবা আমি। ব্যাস একবার জ্ঞান ফিরলে দেখেই চলে যাব। মেহরাজের এই অবিশ্বাস্য রকম নরম আর অনুনয় জড়ানো কণ্ঠস্বর শুনে ইসরায়েল সাহেব এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। যে মেহরাজ জাইনের নামের সাথে অহংকার আর ইস্পাতকঠিন ব্যক্তিত্ব জড়িয়ে থাকে, সে আজ নিজের সমস্ত আভিজাত্য একপাশে সরিয়ে রেখে প্রায় এক সাধারণ ভিক্ষুকের মতো আকুলতা প্রকাশ করছে। মেহরাজের রক্তলাল চোখ দুটোতে এখন আর কোনো হিংস্রতা নেই, আছে শুধু প্রিয়তমাকে হারানোর এক তীব্র, আদিম হাহাকার। ইসরায়েল সাহেব মেহরাজের দিকে তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ওনার বুকের ভেতরটাও মেয়ের এই অবস্থার জন্য ফেটে যাচ্ছে, কিন্তু মেহরাজের চোখের ওই টলটলে আকুলতা আর অনুশোচনা একজন বাবা হিসেবে ওনার নজর এড়াল না। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে মেহরাজের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। তবে এবার ওনার কণ্ঠে আগের মতো সেই তীব্র ধমক ছিল না, ছিল এক জমাট বাঁধা ভারী অভিমান। ইসরায়েল সাহেব কিছু না বলে আবার ওনার জায়গায় মাথা নিচু করে বসে গেলেন। রাত ১:১২। হাসপাতালের এই অংশটা এখন যেন এক নিঝুম শ্মশান। দিনের বেলার সেই চিলচিৎকার, ট্রলির চাকার খটখট শব্দ কিংবা মানুষের ব্যস্ত ছুটাছুটি, সবকিছু এই মাঝরাতে এক অদ্ভুত হিমশীতল নীরবতায় রূপ নিয়েছে। মাথার উপর পুরনো সিলিং ফ্যানটা একটানা ক্যাচক্যাচ শব্দ করে ঘুরে চলেছে, যা এই থমথমে পরিবেশে এক চরম অস্বস্তি তৈরি করছে। করিডোরের দু-একটা বাতি বাদে সব নেভানো, শুধু আইসিইউর দরজার উপরের হালকা নীল আলোটা আবছা অন্ধকার চিরে টিমটিম করে জ্বলছে। সন্ধ্যায় মেহরাজ জোর করে আবরাজকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। সকাল ধরে নাওয়া খাওয়া ভুলে কেঁদে কেটে হাসপাতাল এক করে ফেলছিল। আর ইমতাহার বাবা, ইসরায়েল সাহেবও ইমার্জেন্সির ঠিক পাশের ওয়েটিং রুমের একটা সোফাটায় ক্লান্তিতে চোখ বুজেছেন। ইমতাহার মা বাপের বাড়ি। তাকে এ বিষয়ে কিছু জানানো হয়নি, না হয় হাসপাতাল কেয়ামত করে দিত। পুরো করিডোরটায় এখন শুধু একজনই সজাগ প্রহরী, মেহরাজ জাইন। মেহরাজের পরনের সেই কুচকুচে কালো শার্টের হাতা দুটো এখন কনুই পর্যন্ত গোটানো, কলারের উপরের বোতামগুলো অবিন্যস্ত। চোখ দুটোতে এখন আর সেই রক্তলাল হিংস্রতা নেই, বরং সেখানে থিতু হয়েছে এক মহাশূন্যের মতো গভীর বিষাদ আর গুমোট ক্লান্তি। মেহরাজ আইসিইউর দরজার ভারী কাচটার গায়ে নিজের কপাল ঠেকিয়ে এক দৃষ্টিতে ভেতরে তাকিয়ে রইল। ভেতরে লাইফ সাপোর্ট আর মনিটরের সেই একটানা টিপ টিপ যান্ত্রিক শব্দটা ওর বুকের ভেতর প্রতি সেকেন্ডে একটা সূচের মতো বিঁধছে। সাদা ধবধবে চাদরের নিচে ইমতাহার ক্ষতবিক্ষত নিথর দেহটা শুয়ে আছে। মাথায় সাদা ব্যান্ডেজ, ডান হাতটা পুরোটা প্লাস্টারে মোড়ানো। যে মেয়েটা ২৪ ঘণ্টা আগেও ওনার চোখের দিকে চেয়ে তর্পিয়ে কথা বলছিল, ওর পুরুষতান্ত্রিক অহংকারকে গুঁড়ো করে পেপারে সই করে টান টান পায়ে হেঁটে চলে গিয়েছিল, সে আজ কত অসহায়ভাবে একটা জড়বস্তুর মতো বিছানায় পড়ে আছে। মেহরাজ কাচের উপর আলতো করে নিজের ডান হাতের তালুটা রাখল, ঠিক যেখানে ওপারে ইমতাহার মাথাটা রাখা আছে। ওর ঠোঁট দুটো কাঁপতে লাগল। অত্যন্ত নিচু, ভাঙা আর ভারী গলায় সে ফিসফিস করে বলল, খুব তো অহংকার দেখিয়ে চলে এলেন বাগানবিলাস। মেহরাজ জাইনের খাঁচায় তোমার দম বন্ধ হয়ে আসছিল, তাই না? এখন এই যান্ত্রিক খাঁচায় শুয়ে থাকতে খুব ভালো লাগছে আপনার? মেহরাজের গলার স্বর আটকে এল। ১৬ ঘণ্টা ধরে পাথরের মতো আটকে রাখা এক ফোঁটা তপ্ত জল এবার ওর চোখের কোণ গড়িয়ে সোজা কুচকুচে কালো শার্টের বুকের উপর এসে টুপ করে পড়ল। মেহরাজ জাইনের মতো দাপুটে মানুষ আজ এই মাঝরাতে একলা দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদছে। এ যেন অবিশ্বাস্য। মেহরাজ আবার কাচের ওপারে চেয়ে ফিসফিস করে বলল, আমি হার মেনে নিয়েছি ইমতাহা। আমি স্বীকার করছি, আমার ওই জেদ, ওই আভিজাত্যের দেওয়াল তুলে আপনাকে আগলে রাখার চেষ্টাটা ভুল ছিল। আমি স্বীকার করছি, আমি আপনাকে ছাড়া কিছুই না। আপনারা নারীজাত অনেক ক্ষমতাবান, আমার মতো একজন পুরুষকে কাঁদিয়ে ছাড়লেন। আপনার ওই অবুঝ জেদটাই তো আমার এই অন্ধকার দুনিয়ার একমাত্র আলো ছিল রে পাগলি। আপনি একবার চোখ খোলেন। আমাকে এসে আবার হিটলার বলেন, আবার আমার মুখের উপর ডিভোর্সের কাগজ ছুঁড়ে মারেন, আমি কিচ্ছু বলব না। শুধু এভাবে মরে যাওয়ার মতো শান্ত হয়ে শুয়ে থেকেন না। মেহরাজ জাইন কোনোদিন কারোর সামনে মাথা নোয়ায়নি,
কিন্তু আজ আপনার এই বন্ধ চোখের সামনে ও ওনার সব অহংকার বিসর্জন দিয়ে হাঁটু গেড়ে বসে আছে। ফিরে আসেন ইমতাহা, প্লিজ ফিরে আসেন। মেহরাজ নিজেকে শান্ত করে পেছনে ঘুরে দেখে ইসরায়েল সাহেব দাঁড়িয়ে আছে। মেহরাজ অপ্রস্তুত হয়ে চোখের পানি তাড়াতাড়ি মুছে হাসার চেষ্টা করে বলে, আমি আমার আর আপনার জন্য রং চা নিয়ে আসছি। ইসরায়েল সাহেব কিন্তু মেহরাজের এই তড়িঘড়ি করে চোখের জল মোছা কিংবা অপ্রস্তুত হাসির আড়ালে নিজেকে লুকিয়ে ফেলার ব্যর্থ চেষ্টাটা খুব স্পষ্টভাবেই লক্ষ্য করলেন। এই কয়েকটা ঘণ্টায় তিনি মেহরাজ জাইনের ভেতরের সেই লৌহমানবকে তাসের ঘরের মতো ভেঙে গুঁড়ো হয়ে যেতে দেখেছেন। যে ছেলের দম্ভের কথা পুরো শহরের মানুষের মুখে মুখে ঘোরে, সে আজ এক ফোঁটা রঙের চায়ের বাহানায় ওনার সামনে থেকে পালিয়ে যেতে চাইছে। ইসরায়েল সাহেব বেঞ্চে বসে আছে। কিছুক্ষণ আগে হুট করেই ওনার ঘুম ভেঙে গিয়েছিল। তারপর রেস্টরুম থেকে বেরোতেই দেখল মেহরাজ আইসিইউর দরজায় মাথা ঠেকিয়ে কথা বলছে। উনি আড়াল থেকে মেহরাজের সব কথাই শুনেছে। বেঞ্চে দুহাতে ভর দিয়ে মাথা নিচু করে বসে আছেন। তখনই কেউ ওনার দিকে প্লাস্টিকের ওয়ান টাইম কাপে রং চা এগিয়ে দিল। ইসরায়েল সাহেব চমকে মাথা তুললেন। ওনার চোখের সামনে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে মেহরাজ। মাত্র কয়েক মিনিট আগের সেই বিধ্বস্ত, ভেঙে পড়া মানুষটা যেন চট করে নিজের উপর আবার এক কঠোরতার প্রলেপ মাখিয়ে নিয়েছে। এই তীব্র মাঝরাতেও মেহরাজের হাত দুটো সামান্য কাঁপছে। ইসরায়েল সাহেব কোনো কথা না বলে মেহরাজের হাত থেকে চায়ের কাপটা নিলেন। ওনার গম্ভীর, বলিরেখা পড়া মুখটায় এখন আর কোনো রাগ নেই। উনি কাপে একটা ছোট চুমুক দিয়ে মেহরাজের দিকে তাকালেন। মেহরাজ তখনও ওনার সামনে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেহরাজের সেই দীর্ঘ, চড়া অবয়বটা আজ যেন এক গভীর লজ্জায় আর ভয়ে ছোট হয়ে গেছে। ইসরায়েল সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে ওনার পাশের খালি জায়গাটা দেখিয়ে অত্যন্ত নিচু, শান্ত গলায় বললেন, বসো মেহরাজ। মেহরাজ কিছুটা ইতস্তত করে ওনার পাশে বেঞ্চে এসে বসল। সে নিজের জন্যও চা এনেছে। তাতে একটা চুমুক দিয়ে মুখ কুঁচকে নিল। মেহরাজ জাইনের মতো মানুষ যে চিনি ছাড়া কড়া লিকারের ব্ল্যাক কফি খেয়ে দিন পার করে দেয়। ওর মুখে এই ওয়ান টাইম প্লাস্টিকের কাপের সাধারণ টং দোকানের রং চা যে বড্ড বেশি বিস্বাদ ঠেকবে, তা আর বলার অপেক্ষা রাখে না। মেহরাজের নিখুঁত ও শৌখিন জিহবায় চায়ের কড়া তেতো আর অতিরিক্ত মিষ্টির স্বাদটা লাগতেই ওর পুরো মুখশ্রী কুঁচকে একাকার হয়ে গেল। ইসরায়েল সাহেব পাশে বসে মেহরাজের এই মুখ কুঁচকানোটা আর চোখে দেখলেন। ওনার প্রবীণ ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি। তিনি নিজের চায়ের কাপে আরেকটি ছোট চুমুক দিয়ে আইসিইউর বন্ধ দরজার দিকে চাইলেন। তারপর মেহরাজের দিকে তাকিয়ে বলল, ইমতাহা চা বা কফি খুব ভালো বানাতে পারত। নিজের মেয়ে বলে বলছি না, তবে ওর এই গুণের জন্য আমি বরাবরই প্রশংসা করি। তোমাকে হয়তো কখনো বানিয়ে খাওয়াইনি। মেহরাজের ঠোঁটের কোণে এক চিলতে ম্লান, অপরাধবোধে জড়ানো হাসি ফুটে উঠল। ওর চোখের চেনা কঠোরতা এখন ধুয়ে মুছে সাফ। ওর স্মৃতিপ্টে তখন ভাসছে সেই মেঘলা দিনের কথা, যেদিন ইমতাহা অফিসে ওর জন্য এক কাপ কফি করে এনেছিল। কফির স্বাদ সত্যিই অন্যরকম ছিল, কিছু ওর ধৈর্য পরীক্ষার জন্য বারে বারে কফি বানিয়ে আনতে বলেছিল। দুদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিন ব্লকের ৪ নম্বর রুমটা এখন বিকেলের নরম আলোয় ছেয়ে আছে। জানলার ওপাশে মে মাসের শেষ বিকেলের হালকা হাওয়া এসে দোলা দিচ্ছে জানলার হালকা নীল রঙের পর্দায়। আইসিইউর সেই দমবন্ধ করা পরিবেশ থেকে দুদিন আগেই কেবিনে শিফট করা হয়েছে ইমতাহাকে। মাথায় এখনও সাদা ব্যান্ডেজ আর ডান হাতটা প্লাস্টারে মোড়ানো। এই দুদিনে ইমতাহার সাথে দেখা করতে আবরজ আর মিরাজ সাহেব বহুবার এসেছিল, কিন্তু মেহরাজ একবারও আসেনি। এতে ইমতাহার কিছুই যায় আসেনি। সে বিন্দাস খাচ্ছে, ঘুমাচ্ছে। অন্তত উপর ও ওনার হাবভাব দেখে যে কেউ এটাই ভাববে। এই মুহূর্তেও ইমতাহা বেডের উপর হেলান দিয়ে বসে বাহাতে বেশ আয়েশ করে একটা আপেলের টুকরো মুখে পুরল। ওর এই বিন্দাস রূপ দেখে পাশে বসে থাকা সিমথিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই কি তারে বাল? তোকে আল্লাহ কি দিয়া বানাইছে? তোর জামাই নাকি 2টা দিন ধইরা না খাইয়া, না ঘুমাইয়া এই হাসপাতালের বারান্দায় পাগলের লাহান পয়রা আছিল। তুই আইসিইউতে থাকতে যে মানুষটা এক্কেরে জ্যান্ত লাশ বনা গিয়াছিল, তুই কেবিনে আসতেই সে ওনার ওই ইগো লইয়া হাওয়া হইয়া গেল। আর তুই এখানে বৈশা বিন্দাস আপেল চিবাইতাছ? ইমতাহা ভ্রু কুচকে সিনথিয়ার দিকে তাকিয়ে হাত থেকে আপেলের টুকরোটা বিছানার উপর ছুঁড়ে মারল। ওর মুখটা মুহূর্তেই রাগে থমথমে হয়ে গেল। ও বাহাতে বিছানার চাদরটা খামচে ধরে তরপিয়ে উঠল, খবরদার সিনথিয়া! আমার সামনে ওনার ওকালতি করতে আসবি না। কে ওনারে না খাইয়া থাকতে বলছে? কে ওনারে বারান্দায় পয়রা থাকতে বলছে?
ওনার ওই নোংরা ইগো আর পুরুষতান্ত্রিক অহংকার দেখানোর জন্য কি আমি মরতে বসেছিলাম? সিনথিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে ইমতাহার পাশে এসে বসে মাথা নিচু করে বলে, তুই বড্ড পাষাণ তাহা। তোকে তো আমি চিনি না। আমি তো এই তাহাকে চিনি না। তুই কিভাবে এত বদলে গেলি? হ্যাঁ, আমি পাষাণই ভালো। তোর মেহরাজ বেস্ট, এবার যা এখান থেকে। ইমতাহা মুখটা ঝটকা দিয়ে জানলার দিকে ঘুরিয়ে নিল। ওর বুকের ভেতরটা তখন রাগে, অভিমানে আর এক অজানা যন্ত্রণায় দলা পাকিয়ে উঠছে। সিনথিয়ার মতো ওর এত বছরের কাছের বান্ধবীও আজ ওর ভেতরের ক্ষতটা না বুঝে ওকে পাষাণ বলে দিল। চোখের কোণে জমে থাকা অবাধ্য জলটা এবার আর আটকে রাখা গেল না, ওর গাল বেয়ে টুপ করে তা চাদরের উপর এসে পড়ল। কিন্তু ইমতাহা চট করে বাহাতে সেটা মুছে ফেল, যেন নিজের দুর্বলতা ও কাউকেই দেখাতে রাজি নয়। সিনথিয়া কিছুক্ষণ চুপ করে বসে রইল। ও ইমতাহার ছোটবেলার সেই, ও খুব ভালো করেই জানে এই মেয়েটা মুখে যতই বিষ ঢালুক না কেন, ওর মনটা কতটা নরম। অভিমানের দেওয়ালটা বড্ড বেশি উঁচু হয়ে গেছে বলেই আজ ইমতাহা নিজেকে এভাবে পাথরের আড়ালে লুকিয়ে রাখছে। সিনথিয়া আর কথা না বাড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বসে রইল নীরব। আবার এক গুমোট নীরবতা নেমে এল। কিছুক্ষণ নীরবতা পালনের পর সিনথিয়া আবার বলল, আচ্ছা, তোরা তো এক ছাদের নিচে অনেক দিনই ছিলি। ওনার জন্য কি এক ফোঁটা ও অনুভূতি জন্মেনি তোর মনে? না। তুই নাকি ওনাদের বাসার কাজের লোকদের সাথেও খারাপ ব্যবহার করেছিস? কে বলল? ঈশা। ঈশাকে তুই কিভাবে চিনিস? এসেছিল এখানে। মেয়েটা বলতে চায়নি, আমি জোর করে ওর পেট থেকে সব বের করেছি। ইমতাহা মুখ বাঁকিয়ে আরেকটা আপেলে কামড় বসাল। সিনথিয়া আবার বলল, কেন খারাপ ব্যবহার করেছিস? ওরা তো কোনো দোষ করেনি। করেনি? হাজারটা কথার মধ্যে ৯০০টা কথায় মহরাজ আর মেহরাজ থাকত। মেহরাজ ছাড়া যেন তারা কথাই বলতে পারে না। কখনো বলেনি, তুমি কি চাও তাই করো। শুধু বলে, মেহরাজ এটা বলেছে, ওটা বলেছে। না মানলে রাগ করবে। সিনথিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহা, ওটা ওদের দোষ না। মেহরাজ জাইন যে বাড়িতে থাকে, সেখানে ওনার কথা না মেনে চলা তো দুঃস্বপ্ন দেখার মতো। ওরা সবাই ওনাকে ভয় পায়, কারণ ওনার ব্যক্তিত্বই এমন। কিন্তু তুই তো ইমতাহা ইসলাম। তুই কি ভয় পেতিস? ইমতাহা আপেল চিবোনো থামিয়ে একটু হাসল, তবে সেই হাসিতে ব্যঙ্গ আর কষ্টের মিশ্রণ ছিল। ও শান্ত অথচ দ্বিস্বরে বলল, ও একটা মানুষ। মানুষকে আবার কে ভয় পায়? আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। সিনথিয়া হাসল। তারপর ইমতাহার দিকে তাকিয়ে আনমনে বলল, ইস, তুই যদি একবার মেহরাজের কেয়ারগুলো দেখতি, তোর প্রতি ওর ভালোবাসাটা দেখতি, তাহলে ওকে ভালো না বাসতে পারার আফসোসে কান্না করতি। ছেলা দুটো দিন দৌড়ের উপর ছিল। ফর্সা শরীরটা কেমন যেন শুকিয়ে গেছে। চোখের নিচে কালচে কালি পড়ে গেছে। তারপরও মুখ ফুটে কিছু বলেনি। তোর সাথে কতবার দেখা করতে চেয়েছিল, তবে তুই আসতে দিসনি। কতটা নিকৃষ্ট তুই ইমতাহা! তোর ওই ইগো নিয়ে পড়ে আছিস। আমি মেহরাজকে কত খারাপ ভাবতাম, তবে এর থেকে বেশি খারাপ তুই। মেহরাজ তোকে কি, তুই মেহরাজকে ডিজার্ভ করিস না। আর আমাকে দেখ, কতটা অভাগী আমি। দুধে আলতা গায়ের রং, বডি ফিট সবই আছে। কিন্তু আমার স্বামী এতে খুশি না। কতটা অবহেলা করে আমায়। মেহরাজের দুঃখটা তোর থেকে বেশি আমি বুঝতে পারছি। সিনথিয়ার শেষ কথাগুলো ইমতাহার কানে এসে লাগতেই ওর মুখের আপেল চিবানো এক সেকেন্ডে থমকে গেল। পুরো কেবিন জুড়ে যেন আচমকা এক পিনপতন নীরবতা নেমে এল। ইমতাহা ধীরে ধীরে সিনথিয়ার দিকে তাকাল। ওর চোখ দুটো এতক্ষণ অভিমানে ভিজছিল, কিন্তু এখন সেখানে তীব্র বিস্ময় আর এক অদ্ভুত শীতলতা ভর করেছে। সিনথিয়া তখনও নিজের ঘোরের মধ্যে মাথা নিচু করে নিজের শাড়ির আঁচলটা আঙুলে পেঁচাচ্ছে। ও নিজের অজান্তেই ইমতাহার উপর রাগ দেখাতে গিয়ে নিজের মনের সুপ্ত হাহাকারগুলো গড়গড় করে বলে দিয়েছে। ইমতাহা বাহাতে আপেলের বাকি অংশটা টেবিলের উপর সশব্দে নামিয়ে রাখল। ওর কণ্ঠস্বর এখন আর বান্ধবীর মতো কোমল নয়, বরং এক জাইন ভিলার মালকিনের মতো তীক্ষ্ণ। ও বলল, তুই আমার বান্ধবী, আমার ছোটবেলার সই। আমার স্বামী আমাকে ভালোবাসল কি অবহেলা করল, সেটা আমার আর মেহরাজের ব্যক্তিগত ব্যাপার। মেহরাজ জাইন কেমন মানুষ, ওনার চোখের নিচে কালি পড়ল কি ওনার ফর্সা শরীর শুকিয়ে গেল, সেটা দেখার জন্য আমি ওনার স্ত্রী হিসেবে বেঁচে আছি। তুই ওনার রূপ আর ওনার কেয়ার নিয়ে এত দরদ কেন দেখাচ্ছিস? সিনথিয়ার মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। ও আমতা আমতা করে বলল, তাহা, তুই ভুল বুঝছিস।
আমি তো শুধু ওনার উপর তোর এই অন্যায় রাগটা। অন্যায় নাকি ন্যায় সেটা আমি আর মেহরাজ বুঝব। ইমতাহা সিনথিয়ার কথা মাঝখানেই থামিয়ে দিল। ওর বাহাতটা বিছানার চাদরের উপর শক্ত হয়ে চেপে বসল। তোর স্বামী তোকে অবহেলা করে, সেটা নিয়ে তুই তোর সংসারে লড়াই কর, কিন্তু আমার স্বামীর দুঃখের ভাগিদার হতে আসিস না। ওনার ব্যক্তিত্বের ছায়ায় অন্য কোনো নারী এসে দাঁড়াক, এটা ও নিজেও পছন্দ করবে না, আর আমি ইমতাহা ইসলাম তো বেঁচে থাকতে কখনো তা হতে দেব না। সিনথিয়া থতমত খেয়ে বিছানা থেকে উঠে দাঁড়াল। ওর নিজের ভেতরের অবদমিত হিংসা আর মেহরাজের মতো এক রাজকীয় পুরুষের প্রতি ভালো লাগার যে অবাধ্য প্রকাশটা একটু আগে ঘটে গেছে, তার জন্য ও নিজেই এখন লজ্জিত ও শঙ্কিত। ও কাঁপা কাঁপা গলায় বলল, তাহা তুই তুই বড্ড বেশি ভাবছিস। আমি আসছি। সিনথিয়া আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। ও প্রায় এক প্রকার দৌড়েই কেবিনের দরজা খুল। ইমতাহা বেডের উপর ধপ করে হেলান দিল। ওর বুকটা এখন এক অজানা আশঙ্কায় আর এক নতুন ধরনের ঈর্ষায় দুলছে। ও এতক্ষণ মেহরাজকে ঘৃণা করার কথা বলছিল, কিন্তু অন্য একটা মেয়ের মুখে ওনার রূপ আর গুণের প্রশংসা ওনার সহ্য হল না কেন? সিনথিয়া দরজার মুখে দাঁড়িয়ে পিছু ফিরে চিৎকার করে বলল, আর ইউ জেলাস, বান্ডুপি? বলে সিনথিয়া দৌড়। ইমতাহা টেবিলে থাকা আপেলটা ওর দিকে ছুঁড়ে দিতেই তা গিয়ে পড়ল, ভ্রুকুচকে কেবিন ধোকা মেহরাজের বুকে। আচমকা এই অনাকাঙ্ক্ষিত হামলায় মেহরাজের রাজকীয় পদযুগল দরজার চৌকাঠেই থমকে গেল। ওর প্রশস্ত বুকটা সামান্য কেঁপে উঠল, আর ভ্রু দুটো কুঁচকে একাকার হয়ে গেল। মেহরাজ এক সেকেন্ডের জন্য নিজের বুকের দিকে চাইল, সাদা ধবধবে শার্টে আপেলের হালকা একটু রসের দাগ লেগে গেছে। তারপর ওর সেই তীক্ষ্ণ চোখের শীতল দৃষ্টি গিয়ে ঠেকল বিছানায় আধবসা ইমতাহার উপর। ইমতাহা তখনও রাগে আর সিনথিয়ার ওই শেষ লাইনের খোঁচায় ফুঁসছিল। ও বাহাতটা বাতাসে ছুঁড়ে আপেলটা মেরেই এক লহমায় মেহরাজকে দেখে নিজের জিভ কামড়ে ধরল। মেহরাজের ফর্সা মুখটা মুহূর্তের মধ্যে লাল থেকে একদম বেগুনি রং ধারণ করল। তখনই মেহরাজকে ঠেলে আবরাজ ভেতরে আসল, যায় হাতে ফলমূল আর কিছু চিপস। আবরাজ ভেতরে ঢুকেই থমকে গেল। কেবিনের ভেতরের থমথমে পরিস্থিতি, ফ্লোরে গড়িয়ে যাওয়া আধখাওয়া আপেল, আর বড় ভাইয়ার সাদা ধবধবে শার্টে লেগে থাকা সেই ভেজা দাগ সবটা মিলিয়ে ওর সিক্সথ সেন্স এক সেকেন্ডেই সচল হয়ে উঠল। ও খুব ভালো করেই বুঝতে পারল যে এখানে একটু আগেই কোনো এক কুরুক্ষেত্র ঘটে গেছে। ও দুই হাত তুলে ফলের ব্যাগ আর চিপসের প্যাকেটগুলো ঢালের মতো সামনে ধরে একগাল হেসে বলল, ওরে বাবা! আমি আসার আগেই এক রাউন্ড মারামারি হয়ে গেছে। আবরাজ একগাল হেসে জিনিসগুলো সাইড টেবিলে রাখল। এই চিপস, চকলেটগুলো সে মূলত ইমতাহার জন্যই এনেছে, কিন্তু গত দুদিনের ধরে কেবিনে বসে গল্প করতে করতে ও নিজেই ওসব সাবার করে দেয়। আজও অবিকল সেই একই কাণ্ড হতে যাচ্ছে টের পেয়ে ইমতাহা আবরাজের দিকে সরু চোখে তাকাল। তারপর মেহরাজের সামনে নিজের অস্বস্তিটা ঢাকতে চট করে সাইড টেবিল থেকে একটা আস্ত কমলা তুলে নিল। আবরাজ একটা চিপসের প্যাকেট ছিঁড়তে ছিঁড়তে বলল, ভাবি, এই দুদিনে হসপিটালের ওই সেদ্ধ খাবার খেয়ে তোমার মুখের যা অবস্থা হয়েছে, এই চিপসটা মুখে দিলে একদম। তখনই আবরাজের প্যান্টের পকেটে থাকা ফোনটা তীব্র শব্দে কেঁপে উঠল। স্ক্রিনে তাকাতেই ওর মুখের সেই চপল হাসিটা এক নিমেষে গায়েব হয়ে গেল। মেহরাজের অনুপস্থিতিতে এই দুদিন ধরে ওকেই পুরো অফিস সামলাতে হচ্ছে, আর এখন কলটা এসেছে সরাসরি হেড অফিস থেকে। ও চট করে কলটা রিসিভ করে কানে ধরল, হ্যাঁ বলো। কি? ওই ক্লায়েন্ট মিটিংটা আজকেই? ওকে ওকে, আমি আসছি। ফোনটা পকেটে পুরে আবরাজ এক হাত কপালে ঠেকিয়ে মেহরাজের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, টেক্সটাইল প্রজেক্টের ওই আর্জেন্ট ফাইলটায় তোমার সাইন লাগবে, আর ক্লায়েন্টরা অলরেডি কনফারেন্স রুমে ওয়েট করছে। তুমি তো কালকের আগে অফিস যাবে না, তাই বাবা বললেন আমাকেই এখনই গিয়ে ডিল করতে। মেহরাজ শুধু গম্ভীর মুখে একটা ছোট মাথা ঝাঁকাল, যার অর্থ যাও। আবরাজ ইমতাহার দিকে তাকিয়ে একটা কাচুমাচু হাসি দিয়ে বলল, ভাবি, কমলাটা রেখে চিপসগুলো তাহলে তুমি একাই খাও, চিপসগুলো আজ আর খাওয়া হলো না। আমি গেলাম। বলেই ও এক প্রকার প্রায় দৌড়েই কেবিনের দরজা দিয়ে বেরিয়ে গেল। মেহরাজ নিজের পকেটে দুই হাত গুজে ধীর, ভারী পায়ে ইমতাহার বেডের একদম কাছাকাছি এসে দাঁড়াল। ইমতাহা এক টুকরো কমলা মুখে নিয়ে চিবাতে চিবাতে বলল, কেউ একজনকে আমি এখানে আসতে মানা করেছিলাম। সে তো ভারী বেয়াদব। কথা শোনেনি। কি করব বলেন, আপনার চেহারা দর্শনের জন্য আমার অবাধ্য হৃদয় মারামারি করছিল। তাই না এসে পারলাম না। কেন এসেছেন? মিস করছিলাম আপনার বকবক, তাই। হয়েছে? এবার যান। উহু। আমি যাবেন নাকি আমি উঠব?
মেহরাজ মখমলের মতো নরম অথচ ইস্পাতকঠিন গলায় বলল, কোথায় উঠবেন বাগানবিলাস? এই ভাঙা হাত আর ব্যান্ডেজ করা মাথা নিয়ে বেড থেকে এক কদম নামার ক্ষমতাও কি আপনার আছে? আর মেহরাজ জাইনকে আপনি চলে যেতে বললেই সে চলে যাবে এতটা সস্তা ভাবেন ওনাকে? ইমতাহা মুখ ঘুরিয়ে বলল, ক্ষমতা আছে কি না দেখতে চান? আমি এখনই হাসপাতাল থেকে চলে যাব। আমার বাপের বাড়ি। আপনার বাবা বলেছে আপনাকে ওনার বাড়িতে নিয়ে যাবেন না। জাইল ভিলায় যেতে হবে। ইমতাহা খেকিয়ে উঠল, অসম্ভব। বাবা এসব বলেনি। আপনারা সবাই মিলে একটা আস্ত সিন্ডিকেট তৈরি করেছেন। বাবার মন আপনি টাকা দিয়ে কিংবা আপনার ওই রাজকীয় দাপট দিয়ে গলিয়েছেন, আমি খুব ভালো করেই জানি। কিন্তু আমি যাব না। জাইন ভিলা কোনো বাড়ি না, ওটা একটা জেলখানা। আর আপনি সেই জেলখানার জেলার। জেলখানা? যে জেলখানার কয়েদি একটু আগে নিজের বান্ধবীর সামনে ওকালতি করছিলেন যে তার স্বামীর চোখের নিচে কালি পড়ল কিনা, তার শরীর শুকিয়ে গেল কিনা সেটা দেখার অধিকার শুধু তার একার। অন্য কোনো নারী সেই অধিকারের ভাগ নিতে এলে জাইন ভিলার মালকিন সিংহীর মতো গর্জে ওঠে। ইমতাহা থতমত খেয়ে আর চোখে মেহরাজের দিকে তাকাল। এই লোক সব কথা শুনে নিয়েছে নাকি? আস্ত বেয়াদব তো। দরজার বাইরে থেকে সব কিছু শুনে নিয়েছে। ইমতাহা এক বোতল পানি ঢকঢক করে খেয়ে আবার বলল, আপনার এই সস্তা লজিক নিজের কাছেই রাখুন। আমি আপনার কোনো কথা শুনব না। সোজা কথা বলেন, কি চাই? মেহরাজ এবার সোজা হয়ে টুলে বসল। উপরে তাকিয়ে দেখল ফ্যান চলছে নিজের স্পিডে, কিন্তু তার এরকম গরম লাগছে কেন? গরমে হাঁসফাঁস করে উঠল মেহরাজ। তার শরীর দিয়ে তরতর করে ঘাম গড়িয়ে পড়ছে। হাত বাড়িয়ে ইমতাহার হাত ধরতে চাইলে ইমতাহা ঝট করে সরিয়ে নিল। মেহরাজ দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বলল, আপনাকে চাই। সবই আছে আমার। আমাকে চাই মানে? দেখুন ইমতাহা, আমি হার স্বীকার করলাম। আমি ভুল করেছি, পাপ করেছি। এতদিন পর সত্যি জানার পরও আপনাকে ছোট করেছি। আপনার ইগো হার্ট করেছি। রাঙামাটি থেকে ফেরার পর আমি ভেবেছিলাম আপনাকে আস্তে আস্তে সব বলবো, তবে তার আগে আপনি ঈশানের সাথে ডিভোর্সের কথা বললেন। আমার ভীষণ রাগ উঠল, তাই আপনাকে কিডন্যাপ করিয়েছি। কারণ আমি চাইতাম না আমার গায়ে ডিভোর্সি তকমা লাগুক। আমি ভাবতাম একটা মেয়ে আর কী বা করতে পারবে। মেয়েরা শুধু ঘর সংসারই পারে। স্ত্রী শুধুমাত্র ঘরের সৌন্দর্য। আলমারিতে সাজিয়ে রাখা ডিনার সেটের মত। এগুলো আমি আমার বাবার কাছ থেকে জানতে পেরেছি। তবে আমি আমার ধারণা ভেঙে দিয়েছেন ইমতাহা। একবার আমাকে দেখুন। দুদিনে কী অবস্থা করে দিয়েছেন আমার। আমি আয়নায় নিজেকেই চিনতে পারি না। জাইন ভিলার ওই বিশাল ছাদ, ওই নামিদামি পারফিউম, আমার ওই রাজকীয় অহংকার সবকিছু এই দুদিনে কেমন যেন অর্থহীন লেগেছে। আইসিইউর বাইরে যখন ডক্টররা বলছিল আপনার অবস্থা আশঙ্কাজনক, তখন প্রথমবার মেহরাজ জাইন টের পেয়েছে নিজের হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার ভয় কাকে বলে। আপনি আমাকে পুরুষতান্ত্রিক অহংকারের খোঁটা দিচ্ছেন? হ্যাঁ, আমি অহংকারী ছিলাম। ভেবেছিলাম জোর করে আপনাকে আটকে রাখব। কিন্তু এই দুদিনে আপনার ওই নিথর শরীরটা আমাকে বুঝিয়ে দিয়েছে, জোর করে খাঁচায় বন্দি করা যায়, মন জয় করা যায় না। আপনি জেদ নিয়ে বাপের বাড়ি যেতে চান? চলে যান। তবে যাওয়ার আগে একবার আমাকে দেখুন। তাকান, আমার দিকে তাকান। দেখুন আপনি আমার কী অবস্থা করে দিয়েছেন। আমি খেতে পারি না, ঘুমাতে পারি না, আপনার দুঃখে কাজে মন বসে না। মেহরাজ উঠে ইমতাহার কাঁধ ঝাঁকিয়ে বলল, এই কথা বলুন। একবার বলুন ভালোবাসি। বলুন, মিথ্যা হলেও বলুন। মনটাকে সান্ত্বনা দেই। আমার এই ছটফটানি, আমার এই চোখের নিচের কালি, এসব কি আপনার অহংকার শান্ত করার জন্য যথেষ্ট নয়? মেহরাজ থেমে নিজেকে শান্ত করল। ইমতাহা যে কত পাষাণ সে দেখতে পারছে। সামনের মানুষটা কেঁদে মরে যাবে, তবুও একটা সান্ত্বনামূলক কথা বেরোচ্ছে না মুখ থেকে। ইমতাহা এবার ঝটকা মেরে নিজের কাঁধ থেকে মেহরাজের হাত সরিয়ে দিয়ে মেহরাজের শার্টের কলার ধরে চিল্লিয়ে বলল, এই মুরগি জাইন। কি খেলা খেলছ আমার সাথে? মেহরাজ যা, হিটলার, মহিষ আর এখন মুরগি। বাহ বাহ, আর কিছু আছে ডাকার বাকি? মজা করবি না? কি চাই তোর বল। আপাতত আপনাকে চাই। আপনি হলেই হবে। ইমতাহা দুর্বল হাতে একটা থাপ্পড় দিল মেহরাজের গালে। তারপর কাঁচতে কাঁচতে বলল, আমি কখনো আপনাকে মানব না। কখনো না। মেহরাজ দীর্ঘশ্বাস ফেল। না, এই মেয়েকে মানানো যাবে না। অন্য উপায় খুঁজতে হবে।
সোজা হয়ে দাঁড়িয়ে কেবিন থেকে বেরিয়ে আবরাজের নম্বরে কল দিল। 3 বার রিং হওয়ার পর কল ধরল। মেহরাজ কিছু বলার আগে আবরাজ ওপাশ থেকে বলল, ব্রো, তুমি, তোমার বউ, আর তোমাদের ঝগড়া ছাড়াও আমার একটা জিন্দেগি আছে নাকি? আমি মিটিংয়ে আছি ভাই। ভাই, আমার অবস্থাটা এখন এইরকম যে দোকান থেকে একটা কুড়াল এনেছি, এনে গাছ কাটার আগে ভাবলাম নিজের উপর একটু ট্রাই করা যাক। কুড়ালে ধার আছে কিনা। ওপাশ থেকে আবরাজ গালে হাত দিয়ে বলল, কি হয়েছে ভাই? ঝেড়ে কাশো তো দেখি। ভাই দেখ, আমি কি করব বুঝতে পারছি না। ভালোবাসার কথা বললাম, কত নরম কণ্ঠে বললাম। কান্না করলাম। বদলে থাপ্পড় দিল। আর এখন কান্না করছে বসে বসে। ওপাশ থেকে আবরাজ শব্দ করে হেসে বিদ্রূপের স্বরে বলল, তো তুমি আমাকে ফোন দিয়েছ কেন? তুমি তো দ্য গ্রেট মেহরাজ জাইন, যার কাছে মেয়ে মানে বাদ্যযন্ত্র, স্ত্রী মানে আলমারিতে সাজিয়ে রাখা জিনিস। তুমি কেন এত সহজে চর হজম করে গেলে? বদলে কিছুই বললে না। যাও তুমিও গিয়ে ওকে একটা চড় মারো। মেরে দাঁত ফেলে দাও। কত বড় সাহস ইমতাহার, তোমাকে মেহরাজ জাইনকে চড় মেরেছে। ওকে মারো, মারতে মারতে ওর মুখ দিয়ে ভালোবাসি কথাটা বের কর। এটা তো তোমার স্টাইল। এটা ছাড়া কি তুমি আর কিছু পারো জীবনে? মেহরাজ কাচুমাচু ভঙ্গিতে কাতর স্বরে বলল, কিছু একটা সাজেস্ট কর ভাই। ওর রাগ কিভাবে ভাঙা যায়? ওপাশ থেকে আবরাজ দীর্ঘশ্বাস নিয়ে বলল, বিগ ব্রো, কি দিন আসলো তোমার? আমার মতো সিঙ্গেল এ থেকে কিসব জানতে চাইছ? দেখো, এই বিষয়ে আমি তেমন কিছু বলতে পারব না। তবে তুমি চাইলে ভাবির জন্য পছন্দের শাড়ি, চুড়ি, গয়নাগাটি নিয়ে এসে ওকে গিফট দিতে পারো, মেয়েরা এতেই পটে যায়। মেহরাজ কলটা কেটে দিয়ে হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে কিছুক্ষণ গভীর চিন্তা করল। আবরাজের শেষ আইডিয়াটা খুব একটা খারাপ লাগেনি ওর। মেয়েদের রাগ নাকি শাড়ি আর গয়নাতেই গলে জল হয়ে যায়। মেহরাজ দাঁড়িয়ে আছে বিশাল এক শপিং মলের সামনে। চারপাশের চাকচিক্য আর মানুষের ভিড়ের মাঝেও ওর দাপুটে ব্যক্তিত্ব চট করে সবার নজর কাড়ছে। পকেট থেকে ফোনটা বের করে ও আবার আবরাজকে ডায়াল করল। ওপাশ থেকে কলটা ধরতেই মেহরাজ অধৈর্য গলায় বলল, আবরাজ, আমি যমুনা ফিউচার পার্কের সামনে দাঁড়িয়ে আছি। বুটিকের শাড়ি তো নতুন পিয়ে রাদিফকে আনতে বলেছি, কিন্তু তুই যে বললি চুড়ি আর গয়নাগাটি এসবের সাইজ তো আমি জানি না। ইমতাহার হাতের চুড়ির সাইজ কত হতে পারে? ওপাশ থেকে আবরাজ একটা চলন্ত গাড়ির হর্ন আর ফাইলের খসখস শব্দের মাঝখান থেকেই হা হা করে হেসে উঠল, ওরে আমার মজনু ভাই রে, তুমি আসলেই একটা আস্ত পিস। মেহরাজ জাইন নিজের শপিং মলে দাঁড়িয়ে চুরির সাইজ খুঁজছে, এটা যদি মিডিয়ার লোক জানতে পারে কালকে ব্রেকিং নিউজ হবে। আরে ভাই, আমি কি ভাবির হাত মেপে রেখেছি নাকি? তুমি দোকানে গিয়ে বলো মিডিয়াম সাইজের দিতে, আর কাচের চুড়ি না কিনে রেশমি সুতোর চুড়ি কেন? যদি সাইজ একটু ছোট বড় হয়, হাতে ঢুকানোর সময় ভাঙবে না, আর ভাবির ওই ইনজিউর্ড হাতে লাগবেও না। মেহরাজ আর কথা না বাড়িয়ে গম্ভীর মুখে বলল, ঠিক আছে, রাখ। মেহরাজ কল কেটে চারিদিকের পরিবেশ তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে মলের দিকে পা বাড়াল। কাউন্টারে দাঁড়িয়ে মেহরাজ এক পলক ট্রেতে সাজানো হরেক রঙের চুড়ির দিকে চাইল। মেহরাজের মাথায় ঘুরছে ইমতাহার চিকন বাহাতটা। ওর সমস্ত রাগ আর অভিমানের মাঝেও ওই হাতটা যেন বড্ড বেশি মায়াবী। মেহরাজ সেলসম্যানের দিকে তাকিয়ে গম্ভীর, ভারী গলায় বলল, আমাকে 1 ডজন একদম টকটকে লাল রঙের রেশমি সুতোর চুড়ি দিন। সাইজটা যেন খুব বেশি বড় না হয়, একদম পারফেক্ট মিডিয়াম। লোকটা মাথা নাড়িয়ে চলে গেল। মেহরাজ আশপাশে তাকাতেই শোরুমের এসি ঠান্ডা পরিবেশের মধ্যেও ওর চোয়াল শক্ত হয়ে উঠল। কসমেটিক্স সেকশনের ঠিক উল্টো পাশের করিডোর দিয়ে হেঁটে আসছে ঈশান। পরনে ফর্মাল শার্ট, হাতে একটা শপিং ব্যাগ। মেহরাজকে ওভাবে চুরির কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশানও থমকে গেল। ওর চোখে মুখে এক মুহূর্তের জন্য বিস্ময় ফুটলে উঠল। তারপর মেহরাজের দিকে এগিয়ে এসে অবাক কণ্ঠে বলল, আরে মেহরাজ, তুমি এই চুরির দোকানে কি করছ? আমার বউয়ের জন্য চুরি নিতে এসেছি। ঈশান 1 সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। ও মেহরাজের মুখের দিকে চেয়ে রইল, যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। বিস্ময় কাটিয়ে ঈশান বলল, ইমতাহাকে তুমি মেনে নিয়েছ? মেহরাজ ওর স্বভাবসুলভ গম্ভীর চোখে ঈশানের দিকে তাকাল। কোনো লুকোছাপা না করেই সোজাসুজি বলল, মেনে নেওয়ার প্রশ্ন উঠছে কেন? উনি আমার স্ত্রী। ঈশান একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে হুট করেই মেহরাজের কাঁধে হাত রাখতে গেল, কিন্তু মেহরাজের তীক্ষ্ণ চাউনি দেখে হাতটা নামিয়ে একগাল হাসল, ওরে বাবা।
তুমি মেহরাজ জাইন চুরির দোকানে দাঁড়িয়ে বউয়ের জন্য শপিং করছ, এটা তো ইতিহাস লিখে রাখার মতো ঘটনা। তা আমাদের তাহা কি তোমার এই রূপ দেখে অলরেডি গলে জল? মেহরাজ ভ্রুকুচকে ঈশানের দিকে চেয়ে রইল। এই ছেলের মুখে ইমতাহার এই তাহা ডাকটা ওর একদমই পছন্দ হল না। ও পকেটে হাত গুজে শীতল গলায় বলল, উনি রাগ করবে না তো কি আপনার মতো লাফালাফি করবে? আর আপনি এখানে কি করছেন? ঈশান দাঁত বের করে হেসে বলল, আমার গার্লফ্রেন্ডের জন্য শপিং করতে এসেছি। আপনার গার্লফ্রেন্ড আছে? হুম, তোমার মতো পিচ্চির যদি বউ থেকে থাকে তাহলে আমার গার্লফ্রেন্ড কেন থাকবে না? মেহরাজ এই প্রথম এক মুহূর্তের জন্য কিছুটা অপ্রস্তুত বোধ করল। ওর মতো ব্যক্তিত্বসম্পন্ন গম্ভীর পুরুষকে কি না এই চ্যাংড়া ছেলে পিচ্চি বলে দিল। ঈশান আবার বলল, তা দেখি কি চুড়ি পছন্দ করলে? মেহরাজ নিজের চোয়াল শক্ত করে চুড়ির ট্রের দিকে চোখ নামাল। কাউন্টারে সাজানো লাল রেশমি সুতোর চুড়িগুলোর দিকে ইঙ্গিত করে ও অত্যন্ত গম্ভীর গলায় বলল, এই যে লাল রেশমি চুড়ি। ঈশান ট্রের দিকে তাকিয়েই চোখ বড় বড় করে বেশ নাটকীয় ভঙ্গিতে জিভ কাটল। তারপর হাসতে হাসতে মেহরাজের কাঁধে ধাক্কা দিতে গিয়েও ওর শীতল চাহনি দেখে হাত গুটিয়ে নিয়ে বলল, আরে ভাই, তোমার চয়েস তো পুরো ওল্ড স্কুল। লাল রেশমি চুড়ি এই যুগে কে দেয় বলো তো? আর আমাদের তাহা মানে তোমার বুকি এত সহজে এই সামান্য লাল সুতোর চুড়িতে পটে যাবে ভেবেছ? ওর রাগ ভাঙাতে হলে এর সাথে জবরদস্ত কিছু চাই। মেহরাজ চুরির বক্সটা সেলসম্যানের হাত থেকে নিজের হাতে তুলে নিল। ঈশানের চপল কথাবার্তায় ওর বিরক্তি এবার চরমে পৌঁছালেও ও নিজের গাম্ভীর্য ধরে রেখে শান্ত গলায় বলল, ওনার রাগ ভাঙানোর জন্য মেহরাজ জাইনকে কি করতে হবে সেটা বাইরের কারো থেকে শেখার প্রয়োজন নেই। লাল চুড়ি ওনার পছন্দ, তাই এটাই নিয়েছি। আর এটা যে স্বর্ণের দোকান ভুলে গেলেন? এই চুড়ির উপরে গোল্ডেন কাজ করা, এইগুলো আসল গোল্ড। দাম কমপক্ষে ২০-৩০ হাজার হবেই। আর নেব ২০ জোড়া, তাহলে হিসাব করুন কত টাকা হবে। ঈশান ইতস্তত বোধ করল। অস্বস্তি কমানোর জন্য চুড়ি হাতে নিয়ে ফিচলে হেসে বলল, চুড়ি নিতে এসেছ, অথচ চুড়ির সাইজ জানো না? ইমতাহার চুড়ির সাইজ মিডিয়াম স্মল। ঈশান চট করে চুড়ির সাইজটা বলে দিতেই মেহরাজের চোখের মণি দুটো এক নিমেষে ছোট হয়ে এল। এসির কনকনে ঠান্ডার মাঝেও ওর পুরো শরীরে যেন আচমকা এক পশলাতপ্ত রক্ত বয়ে গেল। মেহরাজের সুঠাম পিঠের মেরুদণ্ড সোজা হয়ে উঠল, আর চোখের সেই পরিচিত খুনের চাউনিটা আবার ফিরে এল। ঈশানের হাত থেকে চুরির বক্সটা প্রায় এক প্রকার কেড়ে নিয়ে মেহরাজ নিজের ভারী, গম্ভীর আর বরফশীতল কণ্ঠে বলল, আমার স্ত্রীর হাতের সাইজ কত? সেটা দেখার জন্য মেহরাজ জাইনের নিজের চোখ দুটোই যথেষ্ট। অন্য কোনো পুরুষের সেখানে হাত বা আন্দাজ মেলানোর প্রয়োজন পড়ে না। মেহরাজের গলার এই আচমকা হিংস্র আর ধমকানো সুর শুনে ঈশান এবার বেশ থতমত খেয়ে গেল। ও নিজের হাত দুটো পকেটে পুরে একটু কাচুমাচু হেসে বলল, আরে ভাই, তুমি তো দেখি চিলির মতো খেকিয়ে উঠছ। আমি তো জাস্ট ফ্রেন্ড হিসেবে ওল্ড মেমোরি থেকে বললাম। আমরা যখন ভার্সিটিতে একসাথে নাটকের প্রপস কিনতে যেতাম তখন থেকেই জানি ওর হাত দুটো বড্ড চিকেন। সিরিয়াসলি ম্যান, তুমি বড্ড বেশি পজেসিভ। পজেসিভ? মেহরাজ একটা তাচ্ছিলের হাসি হাসল। কাউন্টারে থাকা সেলসম্যানের দিকে ইশারা করে ও নিজের ক্রেডিট কার্ডটা বাড়িয়ে দিল। তারপর ঈশানের দিকে ঝুঁকে অত্যন্ত নিচু অথচ ইটের মতো শক্ত গলায় বলল, মেহরাজ জাইন নিজের জিনিসের ব্যাপারে শুধু পজেসিভ নয়, উগ্র। ঈশান মেহরাজের এই দাপুটে আর অহংকারী পুংরুষের সামনে আর বেশিক্ষণ দাঁড়ানোর সাহস পেল না। ও আমতা আমতা করে বলল, ওকে ওকে ব্রো, কুল। আমি আসছি। অল দ্য বেস্ট উইথ দ্য গোল্ডেন সুতোর চুড়ি। মানতেও পারে কারণ ইমতাহার রেশমি চুড়ি খুবই প্রিয়। ঈশান প্রায় এক প্রকার দ্রুত পায়ে ওখান থেকে কেটে পড়ল। মেহরাজ সেলসম্যানের হাত থেকে বিলের স্লিপ আর সেই ২০ জোড়া মহামূল্যবান খাঁটি সোনার কাজ করা রেশমি চুড়ির রাজকীয় ব্যাগটা হাতে নিল। আজ ইমতাহাকে ইসরায়েল সাহেবের বাড়িতে নিয়ে যাওয়া হবে। মেহরাজ যখন শপিং মলের বিল মিটিয়ে হাসপাতালের দিকে রওনা হয়েছিল তখনই ওর ফোনে ইসরায়েল সাহেবের কল আসে। বাবা হিসেবে মেয়ের এই অবস্থায় ওনাকে নিজের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্তটা অত্যন্ত দিয়েছিল, আর মেহরাজও শ্বশুরমশাইয়ের সেই আবেগকে সম্মান জানাতে বাধ্য হয়েছে। তাছাড়া জাইন ভিলায় নিয়ে জোর করার চেয়ে নিজের বাবার বাড়িতে ইমতাহা কিছুটা মানসিক শান্তি পাবে, এটা মেহরাজও বুঝতে পেরেছে। তবে মেহরাজ জাইন দমে যাওয়ার পাত্র নয়। ইমতাহা যেখানেই যাক ওর নজর আর ভালোবাসা যে পিছু ছাড়বে না, তা তো বলাই বাহুল্য। বিকেলের নরম আলো তখন কেবিনের জানলা গলে এসে ইমতাহার মলিন মুখের উপর পড়েছে, তখন থেকে কেবিনের বাইরে বেশ শোরগোল। ইসরায়েল সাহেব নিজে এসেছেন গাড়ি নিয়ে।
ইমতাহা একটা সাধারণ সুতির থ্রিপিস পরে বেডের উপর শান্ত হয়ে বসে আছে। ওর ফর্সা কপালে এখনও হালকা ব্যান্ডেজ, বাহাতে প্লাস্টারের সাদা আবরণ। এই কয়দিনের মধ্যেই তার চকচকে মুখটা মলিন হয়ে কালো হয়ে গেছে। তার পাশে তার মা সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। ইমতাহার মা সব জিনিসপত্র গুছিয়ে ব্যাগে ভরতে ভরতে মেয়ের শুকনো মুখটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। মায়ের মন মেয়ের এই অবস্থা দেখে বুকটা ফেটে যাচ্ছে। ইমতাহা জানলার বাইরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। এই 4 দেয়ালের কেবিন থেকে ও মুক্তি পাচ্ছে ঠিকই, কিন্তু মনের ভেতর যে পাথরটা চেপে বসে আছে, তার থেকে মুক্তি পাওয়ার কোনো পথ ও খুঁজে পাচ্ছে না। দরজা ঠেলে মেহরাজ ঢুকল। তার পেছনে হেঙ্গোলা পাতলা গড়নের একটা ছেলে। মেহরাজকে ঢুকতে দেখে ইমতাহার মা একটু সরে দাঁড়ালেন। ইসরায়েল সাহেবও কেবিনে এসে মেহরাজের মুখোমুখি হলেন। মেহরাজ নিজের ভেতরের সমস্ত অহংকার আর জেদ একপাশে সরিয়ে রেখে অত্যন্ত ভদ্রতার সাথে শ্বশুর-শাশুড়ির সামনে গিয়ে দাঁড়াল। গম্ভীর কণ্ঠে বিনয় ঢেলে বলল, বাবা, ইমতাহার ডিসচার্জের সব ফর্মালিটিজ আমি নিজে কমপ্লিট করে এসেছি। ওনার ওষুধ আর প্রেসক্রিপশনের ফাইলটা রাদিফের কাছে আছে। আপনারা ওনাকে নিয়ে আপনাদের গাড়িতে উঠুন, আমি আমার গাড়িতে আপনাদের ঠিক পেছনেই আসছি। ইমতাহা মেহরাজের কথা শুনে এক পলক ওর দিকে তাকাল। ও ভেবেছিল মেহরাজ হয়তো এখন জাইন ভিলায় নিয়ে যাওয়ার জন্য হুলুস্থুল কাণ্ড বাঁধাবে, হিটলারি দাপট দেখাবে। কিন্তু ওর এই শান্ত, বাধ্য রূপ দেখে ও মনে মনে বেশ ঘাবড়ে গেল। মেহরাজের এই নীরবতা যে কোনো বড় ঝড়ের পূর্বাভাস, তা বুঝতে ওর বাকি রইল না। ইমতাহা বেড থেকে নামার জন্য পা বাড়াতেই ওর মা ওকে ধরতে গেলেন, কিন্তু তার আগেই মেহরাজ এক কদম এগিয়ে এসে অত্যন্ত সাবধানে, আলতো করে ইমতাহার ব্যান্ডেজহীন ডান হাতটা নিজের শক্ত মুঠোয় জড়িয়ে নিল। ইমতাহা ঝটকা মেরে হাতটা সরিয়ে নিতে চাইল, কিন্তু মেহরাজ এবার জোর করল না, শুধু ওর গভীর, তপ্ত চোখের দৃষ্টি দিয়ে ইমতাহাকে থামিয়ে দিল। ফিসফিস করে অত্যন্ত নিচু গলায় বলল, চুপচাপ গাড়িতে গিয়ে বসুন। বাবা মায়ের সামনে অন্তত কোনো তামাশা করবেন না। ইমতাহা নিজের ভেতরের সমস্ত রাগ চেপে মুখটা ঘুরিয়ে নিল। ইসরায়েল সাহেব মেয়ের এই মলিন, কালচে হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে মেহরাজকে বললেন, তাহলে চলো বাবা। ইমতাহার এখন বিশ্রামের খুব প্রয়োজন। হসপিটালের করিডোর দিয়ে যখন সবাই নিচে নামছিল, মেহরাজ এক মুহূর্তের জন্য ইমতাহার পাশ থেকে সরল না। ওর বিশাল, দাপুটে শরীরটা ইমতাহার পাশে এক অদৃশ্য দেয়াল হয়ে রইল। নিচে নেমে ইমতাহা যখন বাবার গাড়ির পেছনের সিটে গিয়ে বসল, ও জানলার কাজ দিয়ে বাইরে তাকাল। মেহরাজ তখনও গাড়ির দরজার পাশে সোজা হয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে ওর দিকেই চেয়ে আছে। ওনার পকেটে হাত রাখা, চোয়াল শক্ত। ইমতাহার বাবার গাড়িটা যখন স্টার্ট নিয়ে মেইন রোডের দিকে ধাবিত হল, ঠিক তখনই মেহরাজের কালো প্রাডো গাড়িটাও নিখুঁত গতিতে ঠিক পেছনে এসে অবস্থান নিল। ইমতাহা জানলার কাছে মাথা ঠেকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেল। ও মনে মনে ভাবল, মাঝে মাঝে এই লোক এমন ব্যবহার করে যে আমিও ইমপ্রেস হয়ে যাই। ইমতাহা নিজের মনের এই আকস্মিক ভাবান্তর দেখে নিজেই চমকে উঠল। যে মেহরাজ জাইনকে ও সারা জীবন একটা নিষ্ঠুর, একরোখা পাথর ভেবে এসেছে, তার ভেতরের এই সূক্ষ্ম কেয়ারিং রূপটা ওর চেনা সমীকরণগুলোকে ওলটপালট করে দিচ্ছে। ঝটকা মেরে মাথা ঝাঁকিয়ে ও জানলার বাইরে চোখ ফেরাল, যেন নিজের মনকেই ধমক দিল, না ইমতাহা, এতটা দুর্বল হলে চলবে না। এই লোকটার দেওয়া ক্ষতগুলো এত সহজে ভুলে যাওয়া যায় না। সন্ধ্যা 7টা। ইমতাহাকে বাড়িতে পৌঁছে মেহরাজ এবার যাবে অফিসে। এই কয়দিন হাসপাতালের চক্কর কাটতে গিয়ে অফিসের বেশ কিছু জরুরি ফাইল আর বিদেশের ক্লায়েন্টদের সাথে মিটিং পেন্ডিং পড়ে আছে, যেগুলো আর ফেলে রাখা যাবে না। আবরাজ এত কাজ সামলাতে পারবে না। মেহরাজ গাড়ি স্টার্ট দিয়ে মিরপুর রাস্তা ধরে ওর গুলশানের কর্পোরেট অফিসের দিকে রওনা হল। ড্রাইভ করার সময় ও ব্লুটুথ স্পিকারে রাদিফকে কানেক্ট করল। ওপাশ থেকে রাদিফ কল ধরতেই মেহরাজ গম্ভীর, ভারী গলায় বলল, রাদিফ, আমি অফিসের দিকে আসছি। আধ ঘন্টার মধ্যে পৌঁছাব। লিগ্যাল ডিপার্টমেন্টের হেড আর ফরেন ইনভেস্টরদের ফাইলগুলো আমার ডেস্কে রেডি রাখো। জি স্যার, সব রেডি আছে। মেহরাজ কিছুটা নিচু গলায় আবার বলল, আর শোনো, যমুনা ফিউচার পার্ক থেকে আমি যে শপিং ব্যাগগুলো নিয়ে এসেছিলাম, ওগুলো তোমার কাছেই আছে তো? জি স্যার, গাড়ির পেছনের সিটে রাখা আছে। গুড। আমি অফিসে ঢোকার পর তুমি পার্সেল সার্ভিসের লোক ডেকে ওই ব্যাগ দুটো, যার মধ্যে কাঞ্জিভ্রাম শাড়ি আর সোনার কাজের রেশমি চুরির বক্সটা আছে, সেগুলো অত্যন্ত কেয়ারফুলি ইমতাহার বাপের বাড়ির ঠিকানায় পাঠিয়ে দাও। খেয়াল রাখবে বক্সটা যেন একটুও ড্যামেজ না হয়। আর ভেতরের চিরকুটটা যেন ঠিকঠাক থাকে। জি স্যার, আমি এখনই ব্যবস্থা করছি।
কলটা কেটে দিয়ে মেহরাজ স্টিয়ারিংয়ে এক হাত রেখে জানলার বাইরে তাকাল। রাতের ঢাকা শহর ততক্ষণে নিয়ন আলোয় সেজে উঠেছে। মেহরাজের ঠোঁটের কোণে এক চিলতে ধূর্ত অথচ গভীর ভালোবাসার হাসি ফুটে উঠল। গল্প ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন।